ডুবন্ত জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় ৫ দিন ধরে পানিবন্দী ২ লাখেরও বেশি মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। সংবিধান সংস্কার কমিশনের ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ। ৩ মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ। পট পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালের স্বস্তি। নিম্ন মধ্যবিত্তে নাভিশ্বাস সরবরাহে নজরের পরামর্শ। পদ্মা ব্যাংকে আটকে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ১২৬৮ কোটি টাকা। জলবায়ু তহবিলেরই ৯০০। তৎপর হলেও অর্থ ফেরত পাচ্ছে না তিতাস, জীবন বীমা, বিটিআরসি। এবং সারা দেশে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। সকাল থেকে ভারী বৃষ্টিতে নতুন করে প্লাবন আতঙ্কে ময়মনসিংহ অঞ্চলের মানুষ। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি কিছুটা কমতে শুরু করলেও সকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। বাড়িঘরে পানি থাকায় রান্না চুলা জ্বালাতে পারছেন না বানভাসীরা। এতে খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। এই অবস্থায় বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও অনেকেই তা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। রান্নার পাইতেছি না, খাবাইতেছি না, জানো চিরামুড়ি তো দেই না, বাজার টা আনতাছি খাইতেছি। রাস্তা আমাদের গরু বাছুন না, পোলা বান্না সব নিয়ে রাস্তা আমাদের আমরা আছি, অনেক কষ্ট। খেলার মেলা এগুলা টোগুলা যদি কিছু যদি পানি ফানি যদি পাওয়া যেত তাহলে পোলা ফানা কিছু ফান টান যেত। পানিটা একটু নামছি, তখন ফিরা বৃষ্টি দূর বেশি, পানি ফিরা বাড়তি পালা। বন্যার মধ্যে যখন বাঁচতেছে, গরু ছাগল ব্যক্ত বাঁচতে যাইতেছে গা, পোলা হরিলে ওখানে রান্না খাওয়ালা কিছুই নাই, কই রানবো কই কি করবো। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল হক এবং শেরপুরের নালিতাবাড়িতে আছেন রিপোর্টার শহীদুল ইসলাম হীরা। প্রথমে যাচ্ছি ওবায়দুলের কাছে। গতকাল বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি ময়মনসিংহের ৩ উপজেলাতে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আজ ভোর রাত থেকে এখনো আবারও বৃষ্টি চলছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আবার পাহাড়ি ঢলের একটি আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমি এখন আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বসত ঘরে আমি এখানে আছি। এটি মূলত নিচু একটি এলাকা, যে পাহাড়ি ঢলের কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং উজান থেকে গতকাল থেকে কিন্তু উজান থেকে পানি নামতে শুরু করেছে ভাটি এলাকাগুলোতে, যার ফলে নতুন করে কিন্তু ভাটি এলাকার নতুন নতুন ঘর এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুরও একই অবস্থা। ময়মনসিংহের ফুলপুরও কিন্তু নতুন করে আরো ৫,০০০ মানুষ পানিবন্দী হয়েছে। ধোবাউড়া উপজেলার যে ভাটি এলাকাগুলো সেখানেও নতুন করে বাড়িঘরে পানি উঠছে। পাশাপাশি এই মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আরো বেড়েই চলছে এবং এই বৃষ্টি হওয়ার ফলে আবারও নতুন করে পাহাড়ি ঢল নামার আশঙ্কা করছে, যার ফলে মানুষের দুর্ভোগ কিন্তু একেবারে কমছে না। তাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। তারা যেটি বলছেন যে গত ৫ দিন যাবৎ তারা এই পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তারা তাদের যে মূল সমস্যাটি দেখা দিয়েছে খাদ্য সংকট, সেই খাদ্য সংকট কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। কেউ আসলে চিরামুড়ি খেয়ে কোনো রকমে পার করছেন এবং ত্রাণ সহায়তা যেটি আসলে তাদের দরকার এখন সেটি কিন্তু তারা পাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ পরিমাণ যথাসাধ্য চেষ্টা করছেন, তবে যে পরিমাণ মানুষের আসলে এই পানিবন্দী মানুষ, সেই পরিমাণে কিন্তু ত্রাণ সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এই বন্যার্ত মানুষেরা। তো এই ছিল ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। আমরা শেরপুরের বন্যা পরিস্থিতি জানতে চলে যাব সহকর্মী শহীদুল ইসলাম হীরার কাছে। ধীরে ধীরে নামতে শুরু করেছে, কিন্তু গত ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং আজকে সকাল 8:30 পর্যন্ত বৃষ্টির কারণে এই নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার বন্যার পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আমাকে
জেলা প্রশাসক জানিয়েছেন যে গত দিন থেকে যে পানি কমার শুরু করেছিল, কিন্তু আজকে থেকে যে বৃষ্টি ঝরছে, অঝোরধারা ঝরেছে 8:30 পর্যন্ত, যদি উজান থেকে পানি নেমে আসে তাহলে বন্যার পরিস্থিতি কিন্তু আরও খারাপ আকার ধারণ করবে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে, বিভিন্ন সরকারি বেসরকারি পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। অনেকে দুর্গত এলাকায় যারা দুর্গত অবস্থায় আছে তারা আমাকে জানিয়েছেন অনেকে ত্রাণ পেয়েছেন, আবার কিছু কিছু জায়গায় আমাকে জানিয়েছেন তারা ত্রাণ পাননি। তবে একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে বন্যা পরিস্থিতির যে পরিমাণ ত্রাণ বিতরণ করার উচিত সেই পরিমাণ বিতরণ হয়নি বলে আমাকে বিভিন্ন জন জানিয়েছেন। অনেকে আমাকে জানিয়েছেন তারা কোনো ত্রাণ সহায়তা পাননি। আবার একটি জিনিস লক্ষণীয়, শেরপুরে এখন বন্যার পানি যেহেতু নেমে যাচ্ছে, বন্যার পানি নেমে যাওয়ার পরপরই কিন্তু চর্মরোগ থেকে শুরু করে পেটের পীড়া থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ দেখা দিবে। আমি স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, স্বাস্থ্য বিভাগ আমাকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছেন পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, খাবার স্যালাইন সহ নানা প্রকার অ্যান্টিবায়োটিক সহ বেশ কিছু ঔষধ তারা বন্যার্থীদেরকে সহায়তা করেছেন এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বন্যার্থীদের সহযোগিতা করার জন্য। এদিকে একটি কথা আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে গত 5 দিনের পাহাড়ি ঢলের কারণে, বন্যার কারণে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। শেরপুরে যে পরিমাণ মাছের ঘেরের ছিল, সেই মাছের ঘেরের প্রায় 6000 এর বেশি মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে মাছ সব ভেসে গেছে। এখানে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের 3টি উপজেলায় প্রায় 47,000 একর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। 1000 একর জমির ফসল সবজি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। তো শেরপুরে এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শেরপুর এবং ময়মনসিংহে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বাড়া কমার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। বিলীন হয়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র সহ শত শত ঘরবাড়ি। তবে শুধু গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা বলে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। জামিল মিয়া ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। বন্যা আশ্রয় কেন্দ্রের অর্ধেক ভবন ধরলার পেটে। এর আগে বিলীন কমিউনিটি ক্লিনিকের পাকা ভবন। একের পর এক বসতভিটাও গিলে খাচ্ছে নদী। খিদেরকুটি বন্যা আশ্রয় কেন্দ্রের এমন দৃশ্য কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের। সদরের যাত্রাপুর ও রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ সহ অন্তত 15টি পয়েন্টে তীব্র হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর দুই পারের ভাঙন। ঘরবাড়ি সহ গাছপালা সরানোর সময়টুকুও দিচ্ছে না নদী। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ হাটবাজারও। যাত্রাপুর হাট আছে, বিজিবি ক্যাম্প আছে, তারপর সরকারি আরও প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল আছে। ধারণার বাইরে এইভাবে যে ভাঙবে, মানুষ ঘর যে সরাবে এই সময়টুকু পায় না। দাদা আমি বলতে কি শুনি যে নদী খনন করবে, কিন্তু বাস্তবতা দেখতেছি না। তারা এমনভাবে কার্যক্রম নেয় শুধু ক্ষণিকের জন্য, কিন্তু ভাঙা বন্ধ হয় না। ভাঙনের শিকার পরিবারগুলো ঘরবাড়ি সরিয়ে অন্যের জায়গায় রাখলেও নতুন করে ঠিকানা মিলছে না তাদের। মানবেতর জীবন কাটছে ভুক্তভোগীদের। প্রথমবার ভাঙিয়ে একটু সারে তুলছি, আবার ফির ভাঙিয়ে অডে হাতে ভাঙিয়ে আর একটু সারে তুলছি। এখন তো জমি কিনে টাকা নাই, আমার তো কোনো থাকতেও জায়গা নাই। বাড়ি ঘরদের জন্য সরে নিয়ে যে রাখবে তার জমা জমি কোনো জায়গায় নাই। পানি বাড়া কমার সঙ্গে জেলার প্রধান নদ নদীতে ভাঙনের কথা স্বীকার করে শুধু সরকারি স্থাপনা সহ ঘনবসতিপূর্ণ এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা যেখানে আছে বা ঘনবসতি, সেখানে জরুরি ভিত্তিতে কিছু কার্যক্রম শুরু করেছে জিওব্যাগ দ্বারা। এছাড়া ব্রহ্মপুত্র, ধরলা নদীতেও ভাঙন দেখা দিচ্ছে। আমরা বিভিন্ন সরকারি স্থাপনা দেখে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। গত এক সপ্তাহে নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে 2 শতাধিক পরিবার। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।
রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রিয়াজের নেতৃত্বে 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, এম মুইন আলম ফিরোজি, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম। কমিশনকে আগামী 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলো। আবারও ডাবল সেঞ্চুরি ঘরে ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে কেজি উঠেছে 200 থেকে 210 টাকায়। মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে, স্বস্তি নেই চালের বাজারেও। ভোক্তারা বলছেন, দেশের পট পরিবর্তন হলেও বাজারে পড়েনি তার প্রভাব। এখনও নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের। অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজর রাখতে হবে সরবরাহ পরিস্থিতিতে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে ব্রয়লার দাম বেড়ে গেছে। আজকের বাজারে ব্রয়লার বিক্রি করতেছি 200 টাকা কেজি, পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি 260 টাকা কেজি, দেশি মুরগি 520 টাকা কেজি। সব মুরগির দাম একটু বাড়তি। 200 টাকা, 210 টাকা, 190 টাকা। তাহলে আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনা তো এখন একদিকে তো সিন্ডিকেট ভাঙতেছে আর একদিকে ঘটতেছে। এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। বড় আকারের 1.5 কেজি ওজনের এক একটি মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন, মৌসুম শেষে মাছের সরবরাহ কমেছে আর এতে দাম বেড়েছে। 400 টাকা কেজিতে বাড়ছে। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি, প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এই টাইমটাতেই কিন্তু আমরা সবসময় ইলিশ পাই, কিন্তু দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি, ওই সে দুধের স্বাদ গলে মিটাচ্ছি। এদিকে বাড়তির দিকে চালের বাজার। সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই, নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। আটার চালটার উপরে বেশি সমস্যা হয়ে গেছে। আটার চালটা এত দাম বাড়ছে কল্পনায়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে এবং এই তিনটা, যেটা মনিটরি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, সেটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে স্পেসিফিক যে আছে তার সাপ্লাই চেইনগুলো মনিটর করে প্রয়োজনীয় যদি ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় বৈঠক, সঙ্গে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা। এত কিছু করেও পদ্মা ব্যাংকে আটকে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় 1268 কোটি টাকা তুলতে পারছে না সরকার। টাকা আদায়ে চাপ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তিতাস গ্যাস ও জীবন বীমা কর্পোরেশন। সুদ আসলে প্রায় 35 কোটি টাকা না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। আর জলবায়ু তহবিলে 874 কোটি টাকা আদায়ের উদ্যোগ নিচ্ছেন পরিবেশ উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। 2013 সালে প্রতিষ্ঠার 3 বছর পর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ফার্মার্স ব্যাংক। তারপরও ব্যাংকটিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ আমানত হিসেবে রাখা হয়। ডুবতে থাকা ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে 2017 সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর পদত্যাগ করলে চেয়ারম্যান হন আলোচিত সমালোচিত ব্যবসায়ী নাফিস শরাফত। ফার্মার্স নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা শুরু করে। অ্যান্ড ক্যাশ যদি না করতে পারি, লিগ্যাল ডিভিশনকে দিয়ে দিব, লিগ্যাল ডিভিশন দায়িত্ব নেবে মামলা করতে। 2015 ও 16 সালে পদ্মা ব্যাংকের 7টি শাখায় 1 বছর মেয়াদী আমানতের মাধ্যমে প্রায় 115 কোটি 53 লাখ টাকা রাখে জীবন বীমা কর্পোরেশন। এ অর্থ পরিশোধে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া পায়নি। সুদ আসলে বর্তমানে ব্যাংকটির কাছে পাওনা 126 কোটি 95 লাখ টাকার বেশি।
2015 সালে তৎকালীন ফার্মার্স ব্যাংকে 1 বছর মেয়াদে জলবায়ু তহবিলের 508 কোটি টাকা আমানত রাখা হয়। বারবার তাগাদা দিয়েও অর্থ ফেরত পায়নি সরকার। পরিবেশ উপদেষ্টা জানান, সুদাসলে বর্তমানে 874 কোটি টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে। তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে একটা রোডম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। এর বাইরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 179 কোটি টাকা, তিতাস গ্যাসের 53 কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এ বিষয়ে পদ্মা ব্যাংকের বক্তব্য জানতে চেয়ে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলবেন না বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। মন্দিরে মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। এদিকে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির ও এর আশেপাশের এলাকায় সিসিটিভি স্থাপন সহ মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। কমিউনিটি এনগেজের মাধ্যমে ব্যাপক লোকের সমাগম করে একটা সার্বজনীন একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করতে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে এটাকে উদযাপন করে থাকি। প্রতিবার নেই এবছরও আমাদের পূজা যত আনন্দপূর্ণ হবে। এটা নিয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পূজা উদযাপন যেন অত্যন্ত শান্তিপূর্ণ এবং ভাব গাম্ভীর্যের সাথে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন হয়, সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। শারদীয় দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে জানাতে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের পূজা আর পূজার অপেক্ষা দুই কিন্তু খুবই কাঙ্ক্ষিত, এবং এই মুহূর্তে আছি রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে। এখানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে কিন্তু এখানে সোয়াট, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল কিছুক্ষণ পরে মানে 11টার পরে ডিএমপি কমিশনার এখানে আসবেন, তারা ব্রিফ করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেনি, কিন্তু বিভিন্ন ধরনের টিম নিয়ে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেনি, কিন্তু বিভিন্ন ধরনের টিম একসাথে কাজ করছেন। একই সাথে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, কাল কিন্তু মহাষষ্ঠীর মাধ্যমে প্রারম্ভ হবে শারদীয় দুর্গাপূজার, এবং এই উৎসবকে ঘিরেই কিন্তু বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের যত আবেগ কাজ করে, এবং এবার কিন্তু এই বছর বাড়তি নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই ধরনের টিমগুলো সব সচেষ্ট ভূমিকায় কাজ করছে। এখন আমি একটু যদি দেখাই যে এই মুহূর্তে আমার সামনে রয়েছে একটি বোম ডিসপোজাল টিম, এবং তারা এখানে কিন্তু মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কিন্তু সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। এবং কিছুক্ষণ পরে ডিএমপি কমিশনার এখানে আসবেন, এবং তারা কিন্তু এখানে এসে এবং তিনি বাকি এবছর কী ধরনের নিরাপত্তা এখানে নেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু আমাদেরকে সকল তথ্য জানাবেন। এই মুহূর্তে আমি এখানে এই টিমকে সচেষ্টভাবে কাজ করতে দেখছি। এছাড়া যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এবছর কিন্তু দেবী দুর্গা এই বছর আসবেন দেওলায় চড়ে এবং যাবে ঘটকে চড়ে, যার দুই কিন্তু অশনির সংকেত, এবং এই অশনির সংকেতকে পেরিয়েই কিন্তু বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা চান যে সকল অশুভ শক্তিকে কাটিয়ে আসলে তারা এই উৎসবকে বরণ করে নিতে চান, উৎসবে সামিল হতে চান। এই উৎসবে যাতে কোনো শঙ্কা না থাকে এবং শঙ্কাহীনভাবে যাতে উৎসব তারা পালন করতে পারে, এই জন্যই কিন্তু নেওয়া হচ্ছে এই ধরনের বাড়তি নিরাপত্তা। এবং এই বছর কি ধরনের নিরাপত্তা থাকছে সেই সম্পর্কে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিফিং পাবো। এই ছিল আপাতত ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নোত্তরে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মব সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয় মিলারকে। এর উত্তরে তিনি বলেন, 2 সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। তাই এ নিয়ে
তিনি ব্যক্তিগতভাবে কিছু বলতে চান না। That brings to a total of 900. Of course, we want to see the rights of minorities protected in Bangladesh, as is true all around the world. Speak to these individual cases that you mentioned, but I can tell you that the Secretary met with the Prime Minister of Bangladesh just 2 weeks ago at the UN General Assembly. কোন পথে হাঁটছে তিস্তা, সংস্কার নাকি মহাপরিকল্পনা বাস্তবায়ন? অধিকার কর্মীরা বলছেন তিস্তার যে কোনো সংস্কারই করতে হবে মহাপরিকল্পনা সমীক্ষা ধরে, নইলে এটি শুধু অর্থের অপচয় হবে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানালেন, তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করা হচ্ছে, তাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির প্রশ্নে আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরেই শুষ্ক মৌসুমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত, আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে তৈরি করছে বন্যার মতো মহা দুর্যোগ, যার নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরের কৃষি, প্রাণবৈচিত্র্য ও জীবন জীবিকায়। তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত চীনের এই প্রকল্প বাস্তবায়নে নদীটির অববাহিকার 2 কোটি মানুষ আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে যা পরিণত হয় গণ আন্দোলনে। এই সরকার যদি চীনের সঙ্গে কোনো সম্পর্ক উন্নয়ন করতে চায়, তাহলে এই প্রকল্পের অর্থ তারা দিতে প্রস্তুত। আপাতত মহাপরিকল্পনার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড। যদিও নদী গবেষকরা বলছেন, মহাপরিকল্পনা ধরেই তিস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তা হবে অর্থের অপচয়। যদি নদীর ভিতরে ছোট ছোট কোনো প্রজেক্ট গ্রহণ করা হয়, তাহলে বৃহৎ চিন্তাটাকে মাথায় রেখে তারই অংশ বিশেষ হিসেবে বাস্তবায়ন করতে হবে। এলাকার মানুষকে সম্পৃক্ত করে কি করা দরকার সেই জিনিসটার জন্য। এদিকে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীটির অববাহিকার 12 উপজেলার বাসিন্দারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পদোন্নতির এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। বিস্তারিত জানাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার হায়দার আলী। যে কর্মসূচি, সেই দাবিতে সারা দেশে সব সরকারি বেসরকারি হাসপাতালে নার্সদের কর্মবিরতি চলছে। আমরা সকাল থেকে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে সকাল 9টা থেকে এই কর্মবিরতি পালন করছেন এখানকার সব ওয়ার্ডের নার্সরা। তাদের কাজ থেকে সকাল 9টার দিকে চলে আসে এবং এখানকার প্রশাসনিক ব্লকে তারা অবস্থান নেয় এবং তারা এই কর্মসূচি পালন করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের দাবি আমি যদি জানিয়ে রাখি যে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং অতিরিক্ত পরিচালকের পদগুলিতে আমাদের অপসারণ করে সেই জায়গায় মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নার্সদের পদায়ন করতে হবে। সেই দাবিতে তারা গত বেশ কিছুদিন ধরেই কর্মবিরতি সহ বিভিন্ন আন্দোলন বিক্ষোভ করে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত চলতি মাসের 1 তারিখ এবং 2 তারিখে তারা কর্মবিরতি পালন করেন। তারপর প্রধান স্বাস্থ্য উপদেষ্টার সাথে তাদের একটি মিটিং হয়। সেখানে তারা আশ্বাস পায় যে তাদের এই দাবি মেনে নেওয়া হবে, অর্থাৎ নার্সিং অধিদপ্তর থেকে সকল আমলাদের অপসারণ করা হবে, সেখানে নার্সদের প্রদান করা হবে। তবে এই আশ্বাসের পর আমরা এদের কাছ থেকে যেটি শুনছি, আশ্বাসের পর সেই পরিচালকের পদে 2 জন নার্সকে প্রদান করা হয়, তবে তাদের চলতি দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে, আর সেটি তারা মেনে নিচ্ছে না। তাদের দাবি পূর্ণাঙ্গ দায়িত্বে নার্সদের মহাপরিচালক এবং পরিচালক যে 3টি পদ রয়েছে সেখানে তাদেরকে প্রদান করতে হবে। এছাড়া তাদের এই কর্মবিরতি চলবে আজকে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি এবং আগামীকাল বেলা 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে এবং পরবর্তীতে তাদের এই কর্মবিরতি বাড়াবেন এবং দাবি না মানলে তারা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানাচ্ছিলেন। আমরা এই সময় দেখেছি ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকেও তারা কর্মবিরতি পালন করছে। এ সময় কিন্তু নার্সদের যে ওয়ার্ডগুলোতে যে একটি শূন্যতা, সেই কারণে কিন্তু রোগীদের মধ্যে একটি প্রভাব পড়ছে, রোগীরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে আমরা দেখতে পাচ্ছি যে নার্সরা ওয়ার্ডে না থাকার কারণে রোগীদের দীর্ঘ একটি ভোগান্তি হচ্ছে। তবে তারা দাবি করছেন যে হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, সিসির মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে তাদের নার্সরা কর্মরত রয়েছে। এছাড়া অন্যান্য যে ওয়ার্ডগুলো সেসব ওয়ার্ডে তারা কর্মবিরতি পালন করছে। তো নার্সদের এক দফা এক দাবির যে কর্মসূচি, কর্মবিরতির, সেই খবর আমার কাছে এই ছিল সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। দেশের বাইরের খবর।
ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে আজ। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে। এদিন ফল প্রকাশ করা হবে হরিয়ানা বিধানসভা নির্বাচনেরও। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে সরকার গড়বে ইন্ডিয়া জোট, এমনটা আশা কংগ্রেসের। ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা নির্বাচনে ৩ দফায় ভোট হয় ভারতের জম্মু কাশ্মীরে। দীর্ঘ ১০ বছর পর মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনো দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি। আর তাই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, জম্মু কাশ্মীরে বিধানসভার ৯০টি আসন। বুথ ফেরত জরিপ অনুযায়ী এর মধ্যে ৪০ থেকে ৪৫টি আসন পেতে পারে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট, যেখানে সরকার গড়তে প্রয়োজন ৪৬টি আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ২৭ থেকে ৩২টি আসন। বাকি আসন অন্যান্য দলগুলো পেতে পারে। জম্মু কাশ্মীরের পাশাপাশি হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা জাদু সংখ্যা ৪৬ ছুঁয়ে ফেলবে কংগ্রেস। লোকসভা ভোটের পর প্রথম নির্বাচনে দুই বিধানসভাতেই বিজেপির হারের পূর্বাভাস রয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়। যদিও জয়ের বিষয়ে আশাবাদী মোদির দল। রাহানুল রানা, সময় সংবাদ। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উপহার সামগ্রী পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেসের খান জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহার দেওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার সান্টা ফি স্প্রিং শহরে দিনভর বাংলাদেশে পাঠানোর জন্য শীতবস্ত্র, নারী, পুরুষ ও শিশুদের পোশাক প্যাকেজিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। খেলার খবর। ৬ বছর আগে দেশের ক্রিকেটে একমাত্র এশিয়া কাপের শিরোপা জিতলেও নারী ক্রিকেটাররা এখনও সুনজরে আসতে পারেনি বিসিবির। নারী পুরুষ ক্রিকেটে আর্থিক দ্বৈতনীতির পাশাপাশি আবাসনের দিক দিয়েও বৈষম্য শিকার জ্যোতি মারুফারা। পুরুষদের জন্য হোম অফ ক্রিকেটে আবাসিক একাডেমির ব্যবস্থা থাকলেও নারীদের রাখা হয় ভাড়া বাসায়, যা নিয়ে শঙ্কা থাকে নিরাপত্তার। তারেক হাসান শিমুলের রিপোর্ট। দেশগুলো বৈষম্য দূরীকরণে নানা উদ্যোগ নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটছে উল্টো পথে। দেশের ক্রিকেটে একমাত্র সাফল্য সালমা রুমানারা এনে দিলেও সেই মেয়েরাই নেই বোর্ডের সুনজরে। বেতন বৈষম্য নিয়ে নারীদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও খুব একটা পরিবর্তন আসেনি। অন্যান্য সুযোগ সুবিধায় নারীদের চেয়ে ঢের এগিয়ে পুরুষ ক্রিকেটাররা। ২০০৬ সালে নির্মিত বিসিবির এই একাডেমিতে আছে ১৯টি কক্ষ, যেখানে বয়স ভিত্তিক থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটাররা নিয়মিত থাকছেন। আছে খাবারের ব্যবস্থাও, নিরাপত্তায় সার্বক্ষণিক আছেন নিরাপত্তারক্ষী। নারী ক্রিকেটাররা এখানেও বৈষম্যের শিকার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে কিছুটা দূরে একটি ভাড়া বাসায় থাকেন জ্যোতি রোমানারা। পুরুষ ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করলেও নারীদের নিয়ে উদাসীন বিসিবি। ক্রিকেট বোর্ডের বিভিন্ন গেইটে নিরাপত্তারক্ষী থাকলেও নারীদের নিরাপত্তা দেওয়ার কেউ যেন নেই। নারী ক্রিকেটাররা সদিচ্ছা থাকলে হোম অফ ক্রিকেটেই নিরাপদে থাকার ব্যবস্থা করা যেত নারীদের জন্য। সেই ব্যবস্থা তো করা হয়নি, বরং একাডেমি ভবনে স্থানান্তর করা হয়েছে বিপিএল মার্কেটিং বিভাগের অফিস। অথচ ক্রিকেট বোর্ডে পরিচালকের দায়িত্ব নিয়ে এসেছেন নাজমুল আবেদিন ফাহিম। একটা সময় এই কোচ দায়িত্বে ছিলেন নারী উইঙ্গের। তার অধীনেই মেয়েরা জিতেছিল এশিয়া কাপ। পরিবর্তনের আশ্বাসে বোর্ডের দায়িত্বে বসা ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমরা এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের সিনিয়র ক্রিকেটে একমাত্র এশিয়া কাপের শিরোপাটি এসেছে নারীদের হাত ধরে। অথচ সেই নারীদেরকে নিয়ে বিসিবির যে আন্তরিকতার অভাব রয়েছে সেই প্রশ্ন তোলাই যায়। কারণ বিসিবির একাডেমি ভবনে নির্বিঘ্নে বয়স ভিত্তিক থেকে সিনিয়র পুরুষ ক্রিকেটাররা থাকতে পারলেও নারীদেরকে রাখার জন্য রাখা হয়েছে এই ভাড়া বাসাটি, যেখানে খোলামেলা পরিবেশ হওয়ার কারণে একটা নিরাপত্তার শঙ্কা থেকেই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ডুবন্ত জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখেরও বেশি মানুষ। দেখা দিয়েছে খাবার সংকট। সংবিধান সংস্কার কমিশনের 9 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ। 3 মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ। এবং পথ পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। নিম্ন মধ্যবিত্তে নাভিশ্বাস। সরবরাহে নজরের পরামর্শ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।